কক্সবাজার ৩ সদর রামু ঈদগাঁও সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন পরিবেশ কর্মী মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি কক্সবাজার ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট, কক্সবাজার মডেল পলিটিক্সের উদ্যোক্তা, অ্যাক্টিভিস্ট এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের প্রধান নির্বাহী। কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রার্থিতা ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যাত্রা শুরু করেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইলিয়াস মিয়া বলছিলেন, কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন কক্সবাজার ৩ আসন হতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজকের এই মহতী সংবাদ সম্মেলনে আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের মুরব্বীরা, শুভাকাঙ্ক্ষী ইলিয়াস মিয়া। আমার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কনিয়াপালং ইউনিয়নে। দীর্ঘ 12 বছর ধরে আমি সামাজিক আন্দোলন করেছি। আপনাদের অনেকেই আমার সম্পর্কে জানেন। এই সামাজিক আন্দোলনের অন্যতম একটা জায়গা ছিল মানুষের অধিকার নিশ্চিত করা। আপনারা জানেন, অধিকার একটা শিশু 3 মাস বয়স যখন তার মায়ের পেটে হয় তখন থেকেই তার অধিকার শুরু হয়, এবং এই অধিকার এটা মানুষের জন্মগত স্বভাবগত একটা অধিকার, যেটা কেউ কাউকে দেয় না। এবং এই অধিকারের জায়গা থেকেই আজকের আধুনিক জাতীয় রাষ্ট্রের উৎপত্তি, যার কারণে আজকে পৃথিবীতে প্রায় 200টা মতো রাষ্ট্র তৈরি হয়ে বসে আছে। এই প্রত্যেকটি রাষ্ট্র জনগণের সবচেয়ে প্রান্তিক যিনি রয়েছেন, একেবারে শিশু যিনি রয়েছেন, সবচেয়ে দুর্গম জায়গায় যিনি রয়েছেন, তার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার জন্যেই মূলত এই রাষ্ট্র ব্যবস্থাগুলো তৈরি হয়েছে। আমি আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার পূর্বতন সময় থেকেই আমাদের এই জাতীয় রাজনীতি বিনির্মাণে যেসব মহান মানুষ সময় দিয়েছেন, মহান মানুষ আত্মাহুতি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে কক্সবাজার 3 আসনেও যারা ইতিমধ্যে এই কক্সবাজারকে বিনির্মাণ করেছেন, আমি তাদের সবাইকে আজকের এই মহান দিনে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। তাদের চিন্তা, তাদের দর্শন এবং জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তাদের যে নিরন্তর প্রচেষ্টা, সেখান থেকে আজকের এই কক্সবাজার তৈরি হয়েছে। আমি মহান আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমরা এই চিন্তাটা করছিলাম গত 1 বছর ধরে। আমরা আজকে ফাইনালি এটা ঘোষণা দিতে পারছি যে আমরা কক্সবাজার থেকে আমাদের যে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় চিন্তা, সেটার প্রতিফলন ঘটানোর জন্য আমরা একমত হয়েছি এবং এখানে উপস্থিত হতে পেরেছি। আজকের এই মহান দিনে আমি মানুষের মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি, যিনি কালে কালে পুরো পৃথিবীর সকল প্রান্তিক এবং শোষিত মানুষদের জন্য পথ দেখিয়েছেন। আমি স্মরণ করছি কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না, মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সহ এই গণতান্ত্রিক আন্দোলনে যুগে যুগে কালে কালে, বিশেষ করে বিগত 80 বছরে বাংলাদেশ নামক জাতিসত্তার রাষ্ট্র তৈরি করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা মুক্তিযুদ্ধে নিজেদের দেহ এবং জীবনকে ত্যাগ করেছেন, যারা 24 জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছেন, আমি তাদের সবাইকে গত 500 বছর ধরে, ইভেন আমরা যদি আরও বড় করে বলি 1300 বছর ধরেই এই 3টা থিওরি পৃথিবীতে কালে কালে আমাদের আদর্শ বাস্তবায়নে এবং জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাকে প্রতিফলন করার জন্য কাজ করেছে। আমরা খেয়াল করলে দেখবেন এই 3টা থিওরি বাংলাদেশের সমসাময়িক সময়ে বিদ্যমান আছে, কাজ করেছে। এই মডেলগুলো কাজ করলেও দিন শেষে এটা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারছে না। শুধুমাত্র আমাদের যে কলোনিয়ালিজমের যে জায়গা, বিশেষ করে ঔপনিবেশিক যে রাজনৈতিক চিন্তাধারা, এই ঔপনিবেশিক রাজনৈতিক চিন্তাধারার কারণে আমাদের বাংলাদেশে এই 3টা রাজনৈতিক থিওরির কোনোটাই ঠিকঠাক করে আলোর মুখ দেখে নেই, এবং তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারেনি। এই জায়গা থেকেই আমরা খেয়াল করবেন বাংলাদেশের রাজনীতিতে ঔপনিবেশিক জমিদারিত্ব এবং ব্রিটিশ কলোনিয়াল আমলের যে আমলাতন্ত্র, এই দুটো জিনিস এমনভাবে গেড়ে বসেছে আজকে প্রত্যেকটা জায়গার মধ্যেই এই দুইটার আপনারা সিন্ডিকেট এবং এই দুইটার রাজনৈতিক বাণিজ্যকে আপনারা দেখবেন।
যেখানে রাজনীতি হওয়ার কথা সবচেয়ে প্রান্তিক শিশুটার স্কুলে যেতে পারা, সবচেয়ে দুর্বল মানুষটার ভাত খেতে পারা, সবচেয়ে প্রান্তিক মানুষটার অধিকারকে সংসদে তুলে ধরা অথবা রাষ্ট্র কর্তৃক সেই জায়গাগুলোকে বাস্তবায়ন করা, যে মৌলিক আকাঙ্ক্ষা বা মৌলিক চাহিদার কথা সংবিধানের শুরুতেই বলা হয়েছে এবং পুরো পৃথিবীতে সার্বজনীন চাহিদা হিসেবে যেগুলো চিহ্নিত। আজকে আপনারা দেখবেন আমাদের এই প্রচলিত রাজনৈতিক চিন্তার মধ্যে জনগণের এই যে 5টা মৌলিক চাহিদার একটাও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে প্রতিফলিত হয় না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে না। ফলে আপনি যে সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছেন, তখন দেখবেন যে আপনার জনগণ ভাত না খেয়ে বসে আছে। দেখবেন যে অন্তত 4 কোটি মানুষ গর্ভহীন অবস্থায় থেকে গিয়েছে, অন্তত 70 ভাগ মানুষ দরিদ্র অবস্থায় থেকে গেছে, যাদের আবার 55 ভাগ সকালবেলার ভাত খেলে দুপুরের ভাত জোগাড় করতে পারছে না। গত 54 বছরে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয়েছেন যে লোকেদের সবার ফির হয়ে যাওয়ার কথা, কিন্তু ওয়াজ মাহফিল থেকে লোকেরা যে নির্যাস সেটা নিতে পারছে না। কারণ তিনি ওয়াজ শুনছেন বটে, তার অন্তঃকরণ রয়ে গেছে পরিবারে রাতের বেলা ভাত নিয়ে যাওয়ার জন্য। এই দেশের অন্তত 85 ভাগ পড়ালেখা বেসরকারি, যে কারণে এই পড়ালেখা করার পরে দেখবেন যে বেশিরভাগ ডাক্তাররা কসাই হয়ে যাচ্ছেন, বেশিরভাগ শিক্ষকরা চুরি করছেন, পড়ালেখায় ফাঁকি দিচ্ছেন এবং শিক্ষকতার নামে বাণিজ্য করছেন, বেশিরভাগ ইঞ্জিনিয়াররা বাটফারি করছেন, যার কারণে দেখবেন যে বাংলাদেশ যে অগ্রগতির দিকে যাওয়ার কথা সেই অগ্রগতি সম্ভব হয়ে উঠছে না। এই যে 54 বছরে যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এই প্রত্যেকটা দুর্নীতির পিছনে আপনারা দেখবেন যে আমাদের এই তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী দায়ী। প্রার্থিতা ঘোষণার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার ইনিশিয়েটিভের ডেপুটি সেক্রেটারি রুহুল আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইনিশিয়েটিভের এক্সিকিউটিভ সেক্রেটারি আব্দুল মান্নান রানা। প্রার্থিতা ঘোষণাকালে মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বেশি কাপড় উৎপাদন করে সেই দেশটারই অর্ধেক মানুষ কাপড় পরতে পারে না মর্যাদাপূর্ণভাবে। বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে যে 31% মানুষ ভাত খাওয়ার পরে যখন কাপড় কিনতে যায় তখন তারা আরো বেশি দরিদ্র হয়ে যায়, অতি দারিদ্রতার ভিতর চলে আসে। এরপরে চিকিৎসার কথা যদি বলেন, বাংলাদেশে কোনো নারী, কোনো বয়স্ক, প্রবীণ অথবা শিশু, গর্ভবতী, তাদের কারো জন্যই বাংলাদেশের চিকিৎসা নেই। চিকিৎসা ব্যবস্থার নামে যে ব্যবস্থা আছে সেটা বাংলাদেশের 1 নম্বর বাণিজ্যিক সিন্ডিকেট। এমন একটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে আসি যিনি 30 বছর ধরে এই জাতির জন্য আত্মাহুতি দিয়ে বসে আছেন, রাজনীতির একেবারে টপ লেভেলের ব্যক্তি বসে আছেন, সেরকম নেত্রীর জন্য বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা তৈরি করা যায়নি। আজকে আমাদের কোনো বয়স্ক মানুষ, ইভেন আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে হলফ করে বলতে পারি অন্তত 90 ভাগ মানুষ আমরা সকলেই কষ্ট পাবো যখন বয়স পড়িয়ে যাবে। দেখবেন যে আমরা কেউই চিকিৎসা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে পারছি না, বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মরছি। তো যেই দেশে 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন হয় নাই, সেই দেশে গত 54 বছর রাজনীতি হয়েছে কিসের নামে? কিসের রাজনীতি হয়েছে? এতগুলো রাজনৈতিক দল রাজনীতি করলো, এতগুলো মতাদর্শ আসলো গেল, দল আসলো দল গেল, কত শিকদার চৌধুরী, মিয়া ভুইয়া তালুকদার রাজনীতি করলো, দেশের মানুষ কত স্লোগান দিল, কত ব্যানার ফেস্টুন করলো, কত আঁকিঝুঁকি করলো, কিন্তু জনগণের ভিতর কোনো কল্যাণ তারা নিশ্চিত করে যেতে পারে না। আমরা দেখছি 54 বছরে বাংলাদেশের যে অগ্রগতি, এই টোটাল অগ্রগতিটা ওই সমস্ত শ্রমিক, ওই সমস্ত কৃষক অথবা জেলে প্রবাসী তাদের গ্রামের উপর বিন্দু বিন্দু করে দাঁড়িয়ে আছে। এখানে বাংলাদেশের তথাকথিত ধনী শ্রেণী এবং মধ্যবিত্ত জমিদার শ্রেণী কারোই বাংলাদেশের এই গরিব মানুষদের জন্য কোনো কল্যাণ তারা নিশ্চিত করে যেতে পারেন না। কেউ একজন একটু আজানের জবাব দেন। তো এরপরে আপনারা যদি দেখেন এই বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, তার পিছনে 2টো জায়গা বরাবর দায়ী। এক হচ্ছে আমাদের ঔপনিবেশিক জমিদারি। আপনারা জানেন যে 80 বছর আগে আমাদের যারা জমিদার ছিলেন তারা সকলেই ব্রিটিশ কলোনিয়াল ম্যান্ডেট নিয়ে জনগণের জমিকে কেড়ে নেওয়ার পর জমিদার হয়েছেন। জমিদারদের যে চরিত্র, সেই চরিত্র এখনো থেকে গিয়েছে রক্তের মধ্যে। এই কারণেই তথাকথিত জমিদাররা এই দেশের গরিব মানুষদেরকে পিছনে স্লোগান দেওয়াতে পছন্দ করে এবং এটাকে আমরা নাম নিয়েছি রাজনীতি। এই কারণে দেখবেন যে 2টো জমিদার যখন একসাথে মারামারি দিয়ে বসে আছেন বা যখন মারামারি আহ্বান করেছেন, তখন গরিব মানুষেরা লাঠিয়াল হিসেবে সেখানে মরেছে, ফিসে গেছে। এটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় উতা ভাড়া সরস্বতীতে মরিচের ফিসে যাওয়া। এরপরে আমরা যদি দেখেন আমাদের যে কলোনিয়াল আমলাতন্ত্র, সেই সময় যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখন আমাদের জমিদাররা ব্রিটিশ গভর্নমেন্টের কাছারি ভাড়া দিত, আর এখন যারা জমিদার তাদের আমাদের যারা তথাকথিত লোয়ার ক্লাস থেকে যারা মিডল ক্লাস যায়, সেই মিডল ক্লাস মানুষগুলো ঔপনিবেশিক জমিদারির বদৌলতে কাছারি ভাড়া দেয়। ফলে তাদের মধ্যকার একটা যে সংযোগ, এই সংযোগের কারণে বাংলাদেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা 5টা মৌলিক অধিকার, এই কথাগুলো জনগণের সবচেয়ে প্রান্তিক মানুষরা জানেও না।
এই জন্য যখন কোনো রাজনৈতিক দল মিটিং মিছিল করে, যখন কোথাও ওয়াজ করে, সমাবেশ করে, লোকেদেরকে যদি বলা হয় চলেন না একটু মিটিংয়ে যাই, একটু কথা শুনি, তিনি বলে যে তোমাদের রাজনীতিকে আমাকে বাদ দেবে। এই যে ব্যর্থতা, এটা আমাদের জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে, জাতিসত্তা হিসেবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা। এই বাধার কারণেই বাংলাদেশে ইসলাম, কমিউনিজম এবং জাতীয়তাবাদ এই তিনটা রাজনৈতিক থিওরি তার যে প্রকৃষ্ট উচ্চারণ, তার যে বলিষ্ঠ চিন্তা অথবা তার যে নিজস্ব আদর্শ, সেটাকে তারা প্রতিফলন করতে পারেনি। এই কারণেই বাংলাদেশে গত 54 বছরে 12টা বিপ্লব হয়েছে এবং গত 80 বছরে দুটো বড় বড় যুদ্ধ বাংলাদেশকে দেখতে হয়েছে। বরাবরের মতোই প্রাণ দেয় গরিব মানুষেরা আর রাজনীতি করে বড় বড় লোকেরা, যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা যদি দেখেন আমাদের দেশে যারা 10% ধনী জমিদার রাজনীতিক, তাদের বাদ নিয়ে সমস্যা নেই, 10 রকমের তরকারি দিয়ে ভাত খেতে পারে, 10 রকমের কাপড় পরতে পারে, তাদের অট্টালিকা ঘর বাড়ি, সন্তানেরা পড়ালেখা করে বিদেশে, এবং তারা চোখে বালিও যদি পড়ে তাহলে বিদেশে গিয়ে তারা চিকিৎসা করতে পারে। আর আমাদের দেশের লোক ক্যান্সার হলেও তারা চিকিৎসা করতে পারে না। এরকম একটা বাস্তবতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তাহলে যিনি আপনার প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলছেন, তিনি যদি আপনার ভেতরকার মানুষ না হয়, তাহলে আপনার যে মতামত, আপনার যে চিন্তা, সেটা প্রতিফলিত হয়ে উঠলো না। এই ব্যর্থতার কারণে 54 বছরে বাংলাদেশের 3600 জন এমপি হয়েছে, কিন্তু গরিব মানুষদের প্রতিনিধি হিসেবে সংসদে কেউ বাদ কাপড় নিয়ে কথা বলার জন্য যান না। রাজনীতির নামে বাংলাদেশ নামক রাষ্ট্রে কোনোদিনও তো মারামারি হওয়ার সুযোগ নেই, কোনোদিনও মারামারি হওয়ার সুযোগ নেই বাংলাদেশে। কারণ রাজনীতি যদি জনসভা হয়, যে দলটি বেশি কাজ করছেন তিনি কিন্তু রাজনীতি থাকার কথা, আর তিনি সরকারি দলে থাকার কথা। যিনি কম সেবা করতে পেরেছে জনসভা, তিনি অথবা পৌঁছাইতে পারে নাই, তিনি বিরোধী দলে থাকার কথা। দুটো দলেরই কাজ হচ্ছে জনগণের কল্যাণ করা। তাহলে কল্যাণ যদি সবচেয়ে দরিদ্র মানুষের হয়, সবচেয়ে প্রান্তিক মানুষের হয়, তাহলে এখানে মারামারির জায়গা কই, সংঘাতের জায়গা কই? কিন্তু বাস্তবতা বলছে ঠিক উল্টা। বাংলাদেশে 12টা ইলেকশন হয়েছে, প্রতিটা নির্বাচনে 2000 করে গরিব মানুষ মারা গেছে। 12টা বিপ্লব হয়েছে, প্রতিটা বিপ্লবে 2-2.5 মানুষ মারা গেছে, অ্যারাউন্ড 35,000 মানুষ পঙ্গু হয়ে গেছে। এই বাস্তবতা থেকেই আমরা ব্যর্থ হয়ে, আমরা হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছি। সকল মানুষ রাজনীতিকে ভয় পায় এবং রাজনীতি থেকে লোকেরা হতাশ হয়ে গেছে। আমরা এই দৈন্যতা, এই সংকট কাটানোর জন্যই আমরা এত বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন করলেও সেটাকে এক পাশে রেখে বলছি যে আগামী 2 মাস যদি আমরা পরিবর্তন করতে পারি, কক্সবাজার থেকে আমরা একটা রাজনীতির মডেল তৈরি করতে চাই। যে রাজনৈতিক মডেলের প্রথম কাজ হবে যে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, যেন জনগণ ভাত, কাপড়, ঘর, শিক্ষা, চিকিৎসা নিয়ে কোনো সংকটের মধ্যে না পড়ে। এবং আমরা চাই যে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীটার অধিকার বঞ্চিত যে লোকটা, তার কণ্ঠস্বরকে নেওয়া হবে। কারণ তার জন্যই যদি রাজনীতি করা হয়, তার অধিকার নিশ্চিত করার নাম যদি রাজনীতি হয়, তাহলে সেই অধিকার বঞ্চিতদের কণ্ঠস্বরগুলো শোনার নাম হচ্ছে উন্নতি। আর আমরা এখানে কক্সবাজার মডেল আনতে চাই। এটা 3টে স্পিয়ার, যে বাংলাদেশের কোনো জনগণ রাস্তায় দাঁড়িয়ে, ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে, টিসিবির লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ চাল নেবে না, বাদ নেবে না, বাড়ি বাড়ি রাষ্ট্র তার স্টাফ দিয়ে চাল পৌঁছে দেবে। আমরা চাচ্ছি কোনো শিশু যিনি 16 বছরের বয়সে নিচে আছে, সে কোনো চায়ের দোকানে, কোনো ওয়ার্কশপে কাজ করতে পারবে না, রাষ্ট্রের পয়সায়, বিনা পয়সায় সে পড়ালেখা করতে পারবে। এবং আমরা বলছি যে কোনো বয়স্ক মানুষ, যার বয়স 55 বছর, তিনি বিনা পয়সায় চিকিৎসা পাবে। বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের সব হসপিটালে তারা যেন চিকিৎসা পায়, এই ব্যবস্থা এখান থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা একটা মডেল দাঁড় করাতে চাই, যেটার নাম আমরা বলছি কক্সবাজার মডেল। আর আমাদের চতুর্থ যে বিষয়, সেটা হচ্ছে ঔপনিবেশিক যে রাজনৈতিক কালচার, এটার আমরা অবসান চাই। যেন বাংলাদেশে বিদ্যমান মধ্যবিত্ত আর ধনীদের কাছে শুধু রাজনীতি থেকে না যায়, রাজনীতি যেন অধিকার বঞ্চিত মানুষদের কণ্ঠস্বর হয়। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের জন্য যেন রাজনীতি করা হয়। যেন রাজনীতির নামে আগামী দিনগুলোতে আর কোনো ফ্যাসাদ, আর কোনো বিপ্লব যেন এই দেশের মানুষকে দেখতে না হয়, গরিব মানুষের ছেলেদেরকে যেন আর কখনো প্রাণ দিতে না হয়। আর আমাদের পঞ্চম দফায় লাভ হচ্ছে এই যে পুঁজিবাদী আগ্রাসন, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার কারণে আমাদের পাহাড়, পর্বত, নদী, বন, পর্যটন সব যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে যেন রিকভার করা যায়, সেটাকে যেন আমরা স্টপ বন্ধ করে দিতে পারি। যেন এই প্রাকৃতিক সম্পদগুলা জনগণের অধিকার বঞ্চিত জনগণের জন্য যেন একটা সুযোগ হয়, একটা উপযোগ তৈরি করে, এবং এই সম্পদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা হয়। আর এই রাজনৈতিক ব্যাপারটাকে, মানে রাজনৈতিক সংস্কৃতিটাকে তারা যেন সকলে যেন রাজনৈতিক বাণিজ্য বানিয়ে না ফেলে, সিন্ডিকেট বানিয়ে না ফেলে, সেই সিন্ডিকেট থেকে উদ্ধার করার জন্য আমরা বলছি যে আমরা এই কক্সবাজার মডেলের রাজনীতি করছি। তা আমরা আশা করছি এই রাজনীতির মধ্য দিয়ে সবচেয়ে প্রান্তিক মানুষটিকে জানিয়ে দেওয়া হবে যে রাজনীতি মানে ভাত, রাজনীতি মানে কাপড়, রাজনীতি মানে ঘর, রাজনীতি মানে ফ্রি চিকিৎসা, রাজনীতি মানে ফ্রি শিক্ষা।
এই 5টা জিনিস আমরা এই অঞ্চলের সবচেয়ে দুর্বল মানুষদেরকে পৌঁছে দিতে চাই। আর তারা যদি মনে করে যে আমি তাদের কথা বলার জন্য সংসদে উপযুক্ত মানুষ, তারা যদি মনে করে সংসদ তাকে যা দেবে সেই আমানতদারিতে আমি বজায় রেখে তার যে কল্যাণ সেটা তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, যেন কেউ কাউকে না দেখে কারো মর্যাদা চ্যুত না হয়। সেই মর্যাদা, অধিকার, সাম্য, মানবিকতা এবং মর্যাদা এটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই সংসদ ইলেকশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গায় আপনারা যারা আছেন তারা যদি আমাদের কথাগুলো প্রান্তিক মানুষকে পৌঁছে দিতে পারেন, আর প্রান্তিক মানুষদেরকে যদি আমরা রিচ করতে পারি, আমরা আশা করতে চাই যে আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ একটা মডেল দাঁড় করাতে পারবো, যার বদলতে এই বাংলাদেশের মানুষেরা আর কখনো দলে দলে ঝগড়া দেবে না, দলে দলে বিভক্ত হয়ে মারামারি দেবে না, ফেসিজম কায়েম করবে না, আর কখনো বিপ্লব করতে হবে না, গরিব মানুষকে আর কখনো প্রাণ দিতে হবে না। আর এই ব্যবস্থাপনা তৈরি করার জন্য গোটা বিশ্বে আমাদের যারা বন্ধুরা আছেন, যারা আমাদেরকে চিনেন, আমরা বলতে চাই যে গত 25 বছরে যত কাজ কক্সবাজারে হয়েছে এর চাইতে বেশি কাজ ইনশাআল্লাহ আগামী 5 বছরে হবে। তার জন্য গোটা বিশ্ব থেকে যেখান থেকে আমাকে ফাইন্যান্স আনতে হয় আমি তার জন্য দৌড়াদৌড়ি করবো। আমাকে শুধুমাত্র সরকারি টাকার উপরে দাঁড়িয়ে থাকার জন্য আমি এই কাজ করছি না। আমরা বলছি যে কক্সবাজারকে যদি মডেল দাঁড় করাতে হয় তার জন্য যেখান থেকে ফিনান্স আনতে হয় সেই কাজ আমরা করবো। আমরা প্রত্যেকটা যুবকের বেকারত্বের অবসান চাই, প্রত্যেকটা যুবকের শক্তির কাজে লাগাইতে চাই, আর কোনো মানুষ যেন ভিক্ষা করতে না হয় এই ব্যবস্থা আমরা কক্সবাজারে করতে চাই। যে দেশের জনগণ ভেতর থেকে মজবুত নয় তাদের কোনো জাতীয় শক্তি নেই, আর যার জাতীয় শক্তি নেই তার কোনো সার্বভৌমত্ব নেই। যার সার্বভৌমত্ব নেই সে ইন্ডিয়া দ্বারা গ্রাস হবে, পার্শ্ববর্তী দেশ দ্বারা হুমকির শিকার হবে। আমার জনগণ যদি বাদ খেতে পারে, আমাদের দেশের সবচেয়ে প্রান্তিক মানুষটা যদি কারো কাছে হাত পাততে না হয়, কোনো মহিলাকে যদি লাইন ধরে চাল না নিতে হয়, ডেফিনেটলি সে একটা শক্তিশালী জাতি রাষ্ট্র তৈরি করবে, তার জন্য সন্তান জন্ম দিতে পারবে। যিনি লাইন ধরে চাল নিয়েছে তার ছেলেমেয়েরা কি করে মর্যাদা সম্পন্ন জাতি গড়ে তুলতে পারে? এই কারণেই আমরা এই ব্যবস্থাপনার ত্রুটি যেটা সেটাকে শুদ্ধ করতে চাই। আমরা আগের রাজনীতিগুলোকে নাকচ করতে চাই না। আমরা বলতে চাই যে তারা যে কাজ করেছে তার বদৌলতে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে, কিন্তু সেই বাংলাদেশের শেষ কথা নয়। 50 বছরে একটা রাজনীতির প্যারাডাইম শিফট হয়, বাংলাদেশে সেটা হয় নাই। কারণ রাজনীতিকে মধ্যবিত্ত শ্রেণীরা যে একটা ভালো জ্ঞান হিসেবে, ভালো চিন্তা হিসেবে যে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা সেটা যখন দায়িত্ব পালন করতে পারে নাই, ফলে বাংলাদেশে বিপ্লব হয়েছে বটে কিন্তু বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই কক্সবাজার ইনিশিয়েটিভের উদ্যোগে আমরা রাজনীতির কক্সবাজার মডেল দাঁড় করাতে চাই, যেটা শুধু বাংলাদেশ নয় বরং বাংলাদেশের মতো গ্লোবাল সাউথে যত রাষ্ট্র আছে 57টি দক্ষিণ বিশ্বের গরিব এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে আমরা একটা মডেল দাঁড় করাতে চাই, যে মডেলের বদৌলতে পুরো বিশ্বের 450 কোটি নিপীড়িত শোষিত জনগণ আশার পথ দেখবে এবং রাজনীতিকে সত্যিকার তাদের জিনিস মনে করবে, রাজনীতিকে জনগণের অধিকার বাস্তবায়নের পথ মনে করবে। সেই বাস্তবতা বাস্তবায়নের জন্যই আজকে আমরা ঘোষণা করছি যে আমরা জাতীয় সংসদে 296 নম্বর আসনে কক্সবাজার 3 আসনে আমরা জনগণের সবচেয়ে দুর্বল অংশের প্রতিনিধিত্ব করার জন্য আজকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি নিজেকে ঘোষণা করছি। আপনাদের সবার আগামী দিনের সুন্দর পরিকল্পনা, সকলের মতামত, এগুলোর ভিত্তিতে আমরা একটি ইশতেহার প্রণয়ন করব। সেই ইশতেহারের ভিত্তিতে এই কক্সবাজারকে আমরা সংসদে এবং গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। আপনাদের সবার সেই জায়গার মধ্যে সহযোগিতা কামনা করছি। আসুন সকলে মিলে একটি কল্যাণমূলক, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, টেকসই, মানবিক এবং মর্যাদা সম্পন্ন কক্সবাজার 3 আসন গড়ে তুলি, যার বদৌলতে পুরো বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি বদলে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলার এমন কোনো পাড়া, মহল্লা, গাঁ, রুট, জনপদ নাই যেখানে আমার পা পড়ে নাই। লোকেরা যারা আমাকে চিনেন না সকলেই মোটামুটি চিনেন, বাকি যারা চিনেন না তাদের বাড়ি বাড়ি যাবো, সারা রাত সারাদিন কাজকর্ম করবো। এখানে টাকা পয়সার ব্যাপার নেই, লোকেদের বুঝাই দেবো যে টাকা ছাড়া রাজনীতি করবো। আপনারা যদি মনে করেন যে টাকা ছাড়া রাজনীতি করা যাবে তাহলে আমাকে ভোট দেন, আর টাকাওয়ালা রাজনীতি করতে হলে যারা ভোট দিতে ইচ্ছে করে তারা ভোট দেন। বেশি যারা জনগোষ্ঠী, দুর্বল জনগোষ্ঠী, প্রায় 70% গরিব মানুষ, তাদের পক্ষে যেহেতু কথা বলার জন্য আসছে, আমি মনে করছি এর সাথে উপযুক্ত জায়গা হইতে পারে না। আর এটা একটা কমিটমেন্ট। নিশ্চয়ই আপনি দেখবেন যে রাজনীতি কোনো মজার বিষয় না, বা এটাকে নিছক মজাদার চিন্তা করলে হবে না। রাজনীতি একটা কমিটমেন্ট। তো কমিটমেন্টটা শহীদ মিনারের বেদি থেকে শুরু হলে ভালো হয়। আমরা ফিল করতে চাই যারা কবরস্থানে আছে, তারা যেই কারণে কবরস্থানে গেছে তাদের আশা আকাঙ্ক্ষাটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই জন্য এই জায়গা থেকে শুরু করা আর কি। বাড়াবাড়ি হয়ে যায় আমাদের মতো লোকেদের জন্য। কিন্তু আমি মনে করছি যে যদি 10 ভাগ ধনী লোক বাংলাদেশে থাকে, 20 ভাগ মধ্যবিত্ত লোক থাকে, তাহলে 70 ভাগ গরিব মানুষও আছে বাংলাদেশে। 70 ভাগ গরিব মানুষদের জন্য 54 বছরে কোনো কণ্ঠকে কথা বলতে আমরা দেখিনি। যে আলাপ চলে সেটা জাতীয় লেভেলের আলাপ, যে আলাপের মধ্যে ভাত, কাপড়, ঘর, শিক্ষা, চিকিৎসা অনুপস্থিত।
এবং এগুলা যেহেতু আমরা মনে করি যে এগুলা যদি কারো পেটে থাকে, কেউ যদি এই বেসিক রাইটসগুলো পায়, সে মর্যাদা সম্পন্ন মানুষ হতে পারে। যিনি মর্যাদা সম্পন্ন মানুষ, তাই তো জাতি গঠন করার সুযোগ আছে। আমরা যে বলি যে আম জনতা লোকেরা ভোট বিক্রি করে, ভোট বিক্রি না করার জন্য যে জ্ঞান তাদের দেওয়ার কথা, সেটা যেহেতু এত বছর দিতে পারে নাই, এই জায়গাটা ফিল করার জন্য আমরা এই জায়গায় এসেছি। তো আমি যেহেতু এই এলাকার মানুষ এবং এই এলাকার মধ্যে আমার প্রত্যেকটা পাড়া মহল্লার খবর আমি রাখি, নারী নক্ষত্রের খবর আমার আছে, ধনীদের খবর আমি রাখি না, কিন্তু সকল গরিব মানুষের খবর আমার আছে। আর এটা ভেতর থেকে ফিল করি, সেই অনুভব থেকে করা। সুতরাং সামনে কে দাঁড়িয়েছে এটা টোটালি চিন্তা করি নেই। এটা প্রত্যেকের এই আলাদা আলাদা স্পেয়ার আছে, বাট আমার স্পেয়ার সম্পূর্ণ আলাদা। আমি যে রোডে চলছি এটা টোটালি মোটরসাইকেল চালার রোড, এখানে মোটরসাইকেল ছাড়া বাকি কোনো গাড়ি চলে না। ফলে মোটরসাইকেলের যেহেতু ল্যান্ড, আমি চিন্তা করছি যে ওই জায়গা দিয়েই সবচেয়ে নিপীড়িত মানুষগুলোর কাছে রিচ করবো। তারা যদি ফিল করে যে আমি তাদের আমানত পৌঁছে নিয়ে আসতে পারবো আর তাদের কথা তুলে আনতে পারবো, তখন লোকেরা বেছে নেবে। এর জন্য যে রাজনৈতিক জ্ঞান তাদের দেওয়া দরকার, এটা ইতিমধ্যে অনেক জায়গায় দেওয়া হয়েছে, বাকি জায়গাগুলো তো আমরা দিয়ে দেবো। এরপরে লোকেরা যদি ফিল করে যে ওকে তুমি আমাদের জন্য পারফেক্ট, ঠিক আছে। যদি না হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো সিজনাল পলিটিশিয়ান, মাত্র 2 মাসের জন্য রাজনীতি করতে এসেছি। আমি এসে সংবাদ সম্মেলন ও জনসমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ সমাজের প্রতিনিধিসহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।